ক্লাস 12 প্রোজ দ্য আইজ হ্যাবিট। টাইটেলটা থেকে আমরা বুঝতে পারছি এই গল্পটি চোখকে নিয়ে। এই গল্পটিকে বাংলা করলে যা হয়, টাইটেলটির বাংলা করলে যা হয় সেটা হচ্ছে যে চোখের এটা আছে। এবার চোখের কি থাকে? আমাদের চোখে থাকে দৃষ্টিশক্তি, যেটার মাধ্যমে আমরা কোনো কিছু দেখতে পাই। কিন্তু এই গল্পে যে দুজন মুখ্য চরিত্র, অর্থাৎ লেখক, অথার এবং হচ্ছে সেই মেয়েটি, দুজনেই ছিল অন্ধ। লেখক নিজে অন্ধ ছিল, সেই সময় তার চোখটা শুধুমাত্র লাইট এবং ডার্কনেস এই দুটো জিনিস বুঝতে পারত, অন্য কোনো কিছু বুঝতে পারতো না। লেখক এই জন্য যখন ট্রেন জার্নি করতেন তখন তিনি কী করতেন? ছলনা করতেন, অর্থাৎ তিনি প্রিটেন্ড করতেন, প্রিটেনশন অর্থাৎ ভান। তিনি কী ভান করতেন? যে তিনি চোখে দেখতে পান। যখন এই গল্পে মেয়েটি উঠেছিল রোহানা স্টেশনে এবং সেখানটায় তারপর থেকে মেয়েটি যখন লেখকের সাথে যাচ্ছিল, প্রথমে কথাটি লেখকই শুরু করেছিল। লেখক মেয়েটিকে বলেছিল, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, অর্থাৎ তুমি কি দেরাদুন যাচ্ছ? এই গল্পে লেখক রাসিন বন্ড, তিনি সেখানে, এবং তার আগে মেয়েটি যখন ট্রেনে উঠছিল তখন তার মেয়েটির বাবা মা মেয়েটিকে ট্রেনে তুলে দিতে এসেছিল। এই গল্পে বলা আছে যে দুজন মেয়েটিকে এই রোহানা স্টেশনে ছাড়তে এসেছিল তারা ছিল সম্ভবত কথাটি বলা আছে, অর্থাৎ প্রবাবলি তার প্যারেন্টস, অর্থাৎ তার মা বাবা। এবং তার মা, বিশেষ করে তার মাই মেয়েটিকে বলে দিচ্ছিল কিছু ইনস্ট্রাকশন, ডিটেলড ইনস্ট্রাকশনস, যে ট্রেনে যেতে যেতে কোথায় জিনিসপত্র রাখতে হবে, জানালা দিয়ে উকি না মারা এবং অপরিচিত ব্যক্তির সাথে কথা না বলা। এই কথাগুলি মেয়েটির মা তাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল এবং তার মা বাবাকে দেখে মনে হচ্ছিল অ্যাংসাস, অর্থাৎ উদ্বিগ্ন। এবার কী কারণে উদ্বিগ্ন সেটা আমরা গল্পের শেষে থেকে বুঝতে পারবো, কারণ মেয়েটি ছিল অন্ধ। তারপর যখন যাত্রা শুরু হয়, লেখক মেয়েটিকে প্রথমে জিজ্ঞাসা করে, কথাটি প্রথমে লেখকই শুরু করে, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, অর্থাৎ তুমি কি দেরাদুন যাচ্ছ? এবার মেয়েটি যেহেতু অন্ধ ছিল, সে বুঝতে পারে না যে ট্রেনে অন্য কারো উপস্থিতি, এবং মেয়েটি চমকে ওঠে। এই কথাটি মেয়েটিকে চমকে দেয়, স্টার্টেলড অর্থাৎ চমকে দেয়। লেখক যখনই ট্রেন জার্নি করত, তিনি যে দেখতে পান এই ধরনের তিনি ভান করতেন, অর্থাৎ তিনি প্রিটেন্ড করতেন যে তিনি চোখে দেখতে পান। এরপর কথোপকথনের মাধ্যমে উঠে আসে যে লেখককে যখন মেয়েটি জিজ্ঞাসা করে, লেখক তখন বলে তিনি যাচ্ছেন অল দ্য ওয়ে। লেখক তখন বলেন যে তিনি প্রথমে যাচ্ছেন ফার্স্ট দেহরা দেন টু মুসৌরি, অর্থাৎ প্রথমে দেরাদুন এবং তারপর তিনি মুসৌরি যাবেন। এবং সেই সময় অক্টোবর মাসটি হচ্ছে সবথেকে ভালো সময় পাহাড়ে যাবার জন্য। অক্টোবরই সবথেকে ভালো সময় পাহাড়ে যাবার জন্য, এবং মেয়েটিও ইচ্ছে প্রকাশ করেছিল সেও যদি মুসৌরি যেতে পারত। এবং সেই সময় অক্টোবর মাসে কি হয়, পাহাড়গুলো এই ডালিয়া ফুলে পূর্ণ হয়ে যায়, এবং সেই সময় কেউ একজন বসে একটুখানি ব্র্যান্ডি অর্থাৎ মদ্যপান করতে পারেন লক ফায়ারের সামনে, অর্থাৎ যে কাঠ জেলে সেখানে কাঠের আগুন জ্বালিয়ে তার সামনে বসে একটু মদ্যপান করতে পারেন, এবং রাস্তাঘাটও ফাঁকা হয়ে যায়। সান ইজ ডেলিশাস, সূর্যটা খুব মনোরম লাগে। তাহলে এরপর যখন লেখক চেয়েছিল যতক্ষণ পারা যায় ট্রেনের মধ্যে থাকতে, কিন্তু লেখক চেয়েছিলেন ট্রেনে যতক্ষণ পারা যায় বসে থাকতে এবং মেয়েটির কথা শুনতে, কিন্তু মেয়েটি জানিয়েছিল সে 2-3 ঘন্টা বেশি ট্রেন জার্নি করতে পারে না। এবং লেখক একটি ভুল করেছিল, তিনি বলেছেন যে দেন আই মেড এ মিস্টেক, আমি একটি ভুল করেছিলাম। তিনি ভুলটা করেছিলেন কি করে? একটি প্রশ্ন জিজ্ঞাসা করে মেয়েটিকে যে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, অর্থাৎ বাইরেটি কেমন লাগছে। এই প্রশ্নটি করার মধ্যে ভুল কী ছিল? কারণ এই প্রশ্নটা করার মধ্যে দিয়ে প্রকাশ পেয়ে যেতে পারত যে লেখক ছিলেন অন্ধ। কারণ কোনো ব্যক্তি যে চোখে দেখতে পায় সে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে না যে বাইরেটা কেমন লাগছে, ট্রেনের বাইরেটা। কিন্তু মেয়েটি সেই বিষয়ে তেমন কিছু বুঝতে পারেননি তখন, এবং মেয়েটি বলেছিল আপনি নিজেই দেখে নিন না কেন। এরপর লেখক একটু জানলার কাছে সরে যায় তার সিট বরাবর, এবং তিনি ইঞ্জিনের শব্দ শুনতে পান এবং চাকার আওয়াজ শুনতে পান, প্যান্টিং অফ দ্য ইঞ্জিন এবং রাম্বেল অফ দ্য হুইলস। এবং তিনি মনের চোখে দেখতে পান যে টেলিগ্রাফ পোস্টগুলো যেন চলে যাচ্ছে। এবং তিনি মেয়েটিকে জিজ্ঞাসা করেন, যখন আমরা ট্রেনে যাত্রা করি তুমি কি লক্ষ্য করেছো যে গাছগুলো কেমন চলে যায়?
মেয়েটি তার উত্তরে বলেছিল এটা সবসময় ঘটে থাকে। এবং মেয়েটি জিজ্ঞাসা করেছিল লেখক কোনো অ্যানিম্যালস অর্থাৎ পশু দেখতে পাচ্ছে কি না। এর উত্তরে লেখক বলেছিল যে দেরাদুনের কাছে জঙ্গলে হার্ডলি অ্যানি অ্যানিম্যালস অর্থাৎ কোনো পশু নেই বললেই চলে। এরপর লেখক একটি মন্তব্য করেছিলেন মেয়েটিকে উদ্দেশ্য করে যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। এর উত্তরে মেয়েটি জানিয়েছিল যে সে অনেকবার শুনেছে লোকের কাছ থেকে যে তার একটা প্রিটি ফেস আছে, অর্থাৎ লেখক বলেছিল যে তার মুখটি আকর্ষণীয়, ইন্টারেস্টিং ফেস। তার উত্তরে মেয়েটি জানিয়েছিল যে তার মুখটি ছিল প্রিটি অর্থাৎ সুন্দর। এর উত্তরে লেখক জানিয়েছিল যে একটা একটা আকর্ষণীয় মুখও সুন্দর হতে পারে, অর্থাৎ অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। লেখক যে মন্তব্যটা করেছিল অর্থাৎ ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এটা লেখকের মধ্যে ছিল একটা সেফ রিমার্ক। লেখক মনে করেছিল এটা একটা নিরাপদ মন্তব্য। এরপর লেখক যাত্রাকালে এরপর মেয়েটি যখন সাহারানপুর স্টেশন এসেছিল তখন সাহারানপুর স্টেশনে মেয়েটি উঠে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল এবং সেই সাহারানপুর স্টেশনে মেয়েটিকে নিতে এসেছিল তার আন্ট অর্থাৎ তার কাকিমা। এরপর মেয়েটি যখন উঠে যাচ্ছিল সেই সময় লেখক মেয়েটির চুলটি স্পর্শ করতে চেয়েছিলেন, কারণ সেই তার চুলের পারফিউম অর্থাৎ মেয়েটির হেয়ার পারফিউমটা লেখককে ট্যান্টালাইজ করে দিয়েছিল। এরপর ট্যান্টালাইজ অর্থাৎ হতভম্ব করে দিয়েছিল। এরপর সেই সাহারানপুর স্টেশন যেখানে মেয়েটি নেমে গিয়েছিল তার কাকিমা তাকে নিতে এসেছিল। কাকিমার একটি তীক্ষ্ণ গলার আওয়াজ পাওয়া গিয়েছিল এবং সেখানে একটি নতুন কো প্যাসেঞ্জার সেই সাহারানপুর স্টেশনে উঠেছিল এবং তিনি লেখককে ব্রোক দ্য নাইট অফ রেভারি অর্থাৎ হচ্ছে ডে ড্রিম। লেখক যে দিবাস্বপ্ন দেখছিল সেইটা দিবাস্বপ্নটা ভেঙে দিয়েছিল এই নিউ কো প্যাসেঞ্জার তার সঙ্গে কথা বলতে শুরু করে। এবং যখন এই নিউ প্যাসেঞ্জারটি ট্রেনে উঠছিল সাহারানপুর স্টেশনে তখন তিনি স্ট্যামার অ্যান্ড অ্যাপোলজি অর্থাৎ তিনি তোল্লাতে একটু ক্ষমা চেয়েছিলেন, অর্থাৎ মেয়েটিও নামছিল, এই লোকটিও উঠছিল নতুন সহযাত্রীটি এবং সেই সময় তিনি তোল্লাতে একটু ক্ষমা চেয়ে নিয়েছিলেন। হয়তো গায়ে একটু ধাক্কা লেগে গিয়েছিল, কিন্তু সেটা কিছু এখানে নির্দিষ্ট করে বলা নেই কী কারণে তিনি অ্যাপোলজি অর্থাৎ ক্ষমা চেয়েছিলেন। এবং এরপরে যখন লেখক অর্থাৎ ন্যারেটর বা অথার জানতে চেয়েছিল নিউ কো প্যাসেঞ্জারের কাছ থেকে যে মেয়েটির চুলটি কেমন ছিল, তিনি কতগুলি অপশন বলেছিলেন যে মেয়েটির চুল কি ছিল বান অর্থাৎ বেনুনি করা, না হ্যাঙ্গিং লুজ না খোলা ছিল, না প্লেটেড বেনুনি করা ছিল, না শর্ট অর্থাৎ ছোটো করে কাটা ছিল। এর উত্তরে যে নিউ কো প্যাসেঞ্জার তিনি জানিয়েছিলেন যে তিনি মেয়েটির চুলটা লক্ষ্য করেননি, তিনি মেয়েটির চোখ দুটো লক্ষ্য করেছিলেন। সেই চোখ দুটো ছিল সুন্দর কিন্তু তাতে কোনো কাজ ছিল না, চোখের কোনো কাজ ছিল না, অর্থাৎ চোখ দুটি ছিল অন্ধ। দ্য গার্লস আইজ ওয়ার উইদাউট ইউজ। তাহলে এটা নিউ কো প্যাসেঞ্জার জানিয়েছিলেন। যখন লেখক বা ন্যারেটর নিউ কো প্যাসেঞ্জারের কাছ থেকে নতুন সহযাত্রীর কাছ থেকে জানতে চেয়েছিলেন মেয়েটির চুল সম্পর্কে, তখন ওই নিউ কো প্যাসেঞ্জার লেখককে জানিয়েছিলেন যে তিনি মেয়েটির চোখ দুটো লক্ষ্য করেছিলেন, চোখ দুটো ছিল সুন্দর কিন্তু কোনো কাজের ছিল না, অর্থাৎ দৃষ্টিশক্তিহীন অর্থাৎ অন্ধ। লেখক তখন বুঝতে পারলেন যে তিনি যে সারাক্ষণ যেভাবে অভিনয়টা করে গেলেন বা ছলনা প্রিটেনশনটা করে গেলেন, যেটা যে তার দৃষ্টিভঙ্গি আছে সেটা তখন তিনি বুঝতে পারলেন পুরোটাই ব্যর্থ ছিল, কারণ মেয়েটি নিজেও ছিল অন্ধ, সেও দেখতে পেত না। মেয়েটি নেমে যাওয়ার পর লেখক মন্তব্য করেছিলেন যে আই হ্যাভ এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ট্রাভেলার বা প্যাসেঞ্জার, অর্থাৎ লেখক বলেছিলেন যে আবার একজন নতুন যে যাত্রী উঠবে তার সাথে আবার খেলাটা খেলতে হবে। কী খেলা না, এই যে তার দৃষ্টিশক্তি আছে এই প্রিটেনশন অর্থাৎ এই ভান করার খেলাটা তাকে খেলতে হবে। এবং মেয়েটি যখন ট্রেনে উঠেছিল তার যে স্লিপারের আওয়াজ অর্থাৎ চপ্পলের আওয়াজ থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে কোনো একজন তার কামরায় প্রবেশ করেছিল। আর মেয়েটির গলার কণ্ঠস্বরটা অর্থাৎ হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। মেয়েটির গলার কণ্ঠস্বরটা যেন একটি পাহাড়ি নদীর যে স্পার্কেল অর্থাৎ দ্যুতি থাকে সেই রকম যেন তার গলার ভয়েসের মধ্যে সেরকম একটা দ্যুতি ছিল। এটাই ছিল তাহলে দ্য আইজ হ্যাবিট গল্পটি বিষয়বস্তু। টেক্সট ভালো করে পড়তে হবে, যে কোনো MCQ SAQ এমনকি বড় প্রশ্ন যেগুলো টুকরো টুকরো করে হয় অর্থাৎ ভেঙে ভেঙে হয় বড় প্রশ্নটাও, সেগুলো করার জন্য টেক্সট খুব ভালো করে পড়া প্রয়োজন।